1818 সালে জার্মানিতে জন্ম নেয় এমন একজন মানুষ যিনি ছিলেন বিপ্লবের দর্শনের স্থপতি। তিনি গোটা বিশ্বকে শেখালেন কিভাবে শোষণ হয়, কেন হয় এবং সেটা থামাইতে হইলে কি করতে হবে। আর ভাবনার উপরেই রাশিয়া, চীন সহ বহু দেশে সমাজতন্ত্র ও সাম্যবাদের ভিত্তি তৈরি হয়। কার্ল মার্কস তিনি প্রথম বলেছিলেন, পৃথিবীতে শোষণ এমন এক জায়গাতে পৌঁছাবে যেখানে মানুষের তার নিজস্ব অস্তিত্ব খুঁজে পাইতেই কষ্ট হয়ে যাবে। 1844 সালে তিনি একটি চিঠিতে লিখেছিলেন, শ্রমিক তার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় যখন সে তার শ্রমকে নিজের বলে অনুভব করতে পারে না। আজকের বাংলাদেশে তাকিয়ে দেখলে বোঝা যায়, গার্মেন্টস কর্মী, ডেলিভারি ম্যান, এমনকি অফিসের এক্সেল ফাইলের ভেতর আটকে থাকা মানুষগুলো সবাই যেন এক একটা যন্ত্র। সে সময় ইংল্যান্ডের ম্যানচেস্টারে তিনি নিজ চোখে দেখেছিলেন হাজারো শ্রমিক কিভাবে দিনের পর দিন 16 ঘন্টা কারখানায় কাজ করেও দরিদ্রই থেকে যাচ্ছে। পুঁজিবাদ শুধু অর্থনৈতিক নয়, মানবিক শোষণের ব্যবস্থাও। তিনি বিশ্বাস করতেন পুঁজিবাদী সমাজ ধনীকে আরো ধনী আর গরিবকে আরো গরিব করে তোলে। আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে? এই নিয়ম নীতির পেছনে লুকিয়ে আছে এক গভীর সত্য। আমরা সবাই আসলে এক অদৃশ্য দাসত্বের জালে বন্দী। মার্কসের তত্ত্বের আয়নায় বাংলাদেশের বাস্তবতা দেখলে চমকে যাবেন। প্রথমে ছোট করে জেনে আসি পুঁজিবাদ জিনিসটা কি। ধরুন আপনি একটি কাপড়ের দোকান দিয়েছেন। সেই দোকানের কাঁচামাল থেকে শুরু করে কর্মচারীর বেতন, দোকান ভাড়া সহ আপনি প্রতি মাসে 10 টাকা খরচ করেন এবং আপনি সেই ব্যবসা করে 15 টাকা উপার্জন করেন। তাহলে আপনার লাভের পরিমাণ 5 টাকা। এখন আপনার মনে হতে পারে এখানে সমস্যা কোথায়? এটাই তো সিস্টেম। কিন্তু যখন দেখি আমাদের গার্মেন্টস কর্মী অথবা চা শ্রমিকেরা ন্যায্য মজুরির জন্য রাস্তায় নামে, তখনই কি আপনার মনে হয় এটাই প্রপার সিস্টেম? কার্ল মার্কস যখন তার পুঁজিবাদের বিশ্লেষণ করেছিলেন, তখন তিনি এক দূরদর্শী সমাজের স্বপ্ন দেখেছিলেন, যেখানে মানুষ তার শ্রমের ফল থেকে বঞ্চিত হবে না, যেখানে উৎপাদন যন্ত্র বা কোম্পানির মালিকানা হবে সকলের। কিন্তু পুঁজিবাদের নামে এমন একটি ব্যবস্থা আমাদের সামনে তুলে ধরা হয়েছে, আমরা এখন এই ধারণাকেই সত্য বলে বিশ্বাস করি, যা আসলে এই ব্যবস্থারই ফলাফল। যেমন, যে কাজ করে না সে মূল্যহীন, অতিরিক্ত অবসর মানেই পাপ, বেশি জিনিসপত্র মানেই সুখ। এই ধারণাগুলোই আমাদের অবচেতন মানায় ঘুরতে থাকে সবসময়। মার্কস বিশ্বাস করতেন পুঁজিবাদের সবচেয়ে বড় সমস্যা হলো এর ভেতরের শোষণ। কারখানার মালিকেরা শ্রমিকদের শ্রম শোষণ করে অতিরিক্ত মূল্য তৈরি করে এবং এই প্রফিট নিজেদের পকেটে ভরে। শ্রমিকেরা কেবল জীবন ধারণের জন্য সামান্য মজুরি পায়, অথচ তাদের শ্রমের মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলে কোম্পানি মালিকেরা। আমাদের সংবিধানের মূলনীতিগুলোর মধ্যে সমাজতন্ত্র অন্যতম, কিন্তু আমরা কখনোই একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে পারি নাই। আমাদের অর্থনীতিতে পুঁজিবাদের প্রভাব প্রচন্ড আকারে বাড়তেছে। আমাদের গার্মেন্টস খাত, নির্মাণ খাত, এমনকি কৃষি খাতেও শ্রম শোষণ একটি বড় বাস্তবতা। শ্রমিকরা দীর্ঘ সময় কাজ করে, কিন্তু তাদের মজুরি বেশিরভাগই ন্যায্য হয় না। অনেক সময় তারা তাদের প্রাপ্য অধিকার থেকেও বঞ্চিত হয়। বাংলাদেশে আয় বৈষম্য একটি বিরাট সমস্যা। একদল মানুষ অবিশ্বাস্য দ্রুত গতিতে ধনী হচ্ছে, অন্যদিকে সংখ্যাগরিষ্ঠ মানুষ টিকে থাকার জন্য সংগ্রাম করছে। এই বৈষম্য কেবল অর্থনৈতিক নয়, সামাজিক বৈষম্যও তৈরি করছে। মার্কসের শ্রেণী বিভাজন এখানে অত্যন্ত প্রাসঙ্গিক। বাংলাদেশে পুঁজি কিছু নির্দিষ্ট গোষ্ঠীর হাতেই থেকে যাচ্ছে। ব্যাংক, শিল্প, ব্যবসা সবকিছুর নিয়ন্ত্রণ হাতে গোনা কিছু মানুষের হাতে। এতে ছোট উদ্যোক্তারা প্রতিযোগিতায় টিকতে পারছে না। কার্ল মার্কস যেখানে বিনামূল্যে শিক্ষার কথা বলেছেন, সেখানে বাংলাদেশের শিক্ষা বাণিজ্যিক পণ্যে পরিণত হচ্ছে। উচ্চশিক্ষা ব্যয়বহুল হওয়ায় দরিদ্র মধ্যবিত্ত পরিবারের মেধাবী শিক্ষার্থীরা প্রায়ই সুযোগ পাচ্ছে না। এতে মেধার বদলে অর্থই সাফল্যের মাপকাঠি হয়ে দাঁড়াচ্ছে। মার্কস অবসরকে মানুষের মানবিক বিকাশের জন্য জরুরি বলে মনে করতেন, কিন্তু আমরা কাজের পেছনে ছুটছি অবিরাম। বেশি কাজ মানে বেশি আয়, এই পুঁজিবাদী ধারণা সমাজে গেঁথে গিয়েছে। ফলে মানসিক চাপ, অসুস্থ প্রতিযোগিতা এবং মানবিক মূল্যবোধের অবক্ষয় দেখা যাচ্ছে। তিনি দেখিয়েছিলেন কিভাবে পুঁজিবাদ মানুষকে ভীত, প্রতিযোগী, কনফর্মিস্ট এবং রাজনৈতিকভাবেও মানুষকে আত্মতৃপ্তিতে ভোগায়। মানুষ নিজেদের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে এতটাই চিন্তিত যে তারা বৃহত্তর সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন নিয়েও ভাবতে পারতেছে না। যা চলছে চলুক, এমন একটি মানসিকতা আমাদের সবার। আজকের দিনে আমরা সবাই মার্কসবাদী না হলেও তিনি যে রোগের কথা বলে গিয়েছেন তার সঙ্গে অন্তত একমত হতে পারি। পুঁজিবাদী ব্যবস্থার যে সমস্যাগুলো তিনি তুলে ধরেছিলেন, শোষণ, বৈষম্য, মানুষের বিচ্ছিন্নতা, সেগুলো আজ আমাদের সমাজে প্রকটভাবে দেখা দিচ্ছে। তারপরও পুঁজিবাদ কেন সফল বা সমাজে টিকে থাকছে, এই ব্যাপারে কিছু উদাহরণ দিলে বুঝতে আরো সহজ হবে। পুঁজিবাদ ব্যবস্থায় আপনি চাইলেই
প্রয়োজনে অপ্রয়োজনে 24 ঘন্টা এসি চালিয়ে রাখতে পারেন, কারণ এটা আপনার টাকায় কেনা। কিন্তু সাম্যবাদে শুধু প্রয়োজনের সময়েই এসি চালানো যাবে, যেন বিদ্যুতের অপচয় না হয় এবং সবাই সমানভাবে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ পায়। পুঁজিবাদে আপনি চাইলেই প্রচুর পরিমাণে জাঙ্ক ফুড খেতে পারেন, কারণ আপনার কাছে টাকা আছে। কিন্তু এতে আপনার স্বাস্থ্যের ভালো হইল না খারাপ হইল সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সাম্যবাদে আপনি চাইলেই ইচ্ছামতো জাঙ্ক ফুড খেতে পারবেন না। এতে রাষ্ট্রের স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি পায়, ফলে আরেকজন স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হয়। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনি কোন ব্যবস্থায় জীবনযাপন করতে চান, তাহলে বেশিরভাগ মানুষ পুঁজিবাদকে বেছে নেবে। আসলে মানুষ প্রাকৃতিকভাবে পুঁজিবাদী মানসিকতার অধিকারী। আমরা কখনোই অল্পতে খুশি না, আর এই কারণেই পুঁজিবাদ টিকে থাকছে। দেখেন, ফিউডালিজমও একসময় সফল ছিল। সে সময় একজন চাইলে একজন মানুষ কিনে তাকে দাস বানিয়ে ইচ্ছামতো কাজ করাতে পারত। সে সময় এটা স্বাভাবিক ছিল, কিন্তু এখন মানুষ সেই ব্যবস্থাকে ঘৃণা করে। কার্ল মার্কস শুধু সমস্যার কথাই বলেননি, তিনি সমাধানের পথও বলে গিয়েছিলেন। তার কমিউনিস্ট ইশতেহারে তিনি এমন এক সমাজের কথা বলেছেন যেখানে ব্যক্তিগত কোনো সম্পত্তি থাকবে না, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ থাকবে না, কোম্পানিগুলো সরকারি থাকবে এবং ব্যবসায়ের প্রফিট সমানভাবে শ্রমিকদের মাঝে দেওয়া হবে এবং সেই সাথে উচ্চ হারে ট্যাক্স বসানো হবে, এবং ব্যাংকিং, যোগাযোগ, পরিবহন, শিল্প রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকবে। পাশাপাশি তিনি বিনামূল্যে সবার জন্য শিক্ষার কথা বলেছিলেন। তার মূল লক্ষ্য ছিল এমন একটি সমাজ যেখানে মানুষ তার সকল সম্ভাবনার বিকাশ ঘটাতে পারবে, কোনো নির্দিষ্ট পেশায় আবদ্ধ না হয়। শিক্ষায় বিনিয়োগ, শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা, আয় বৈষম্য কমানো এবং মানুষের জন্য মানবিক জীবন নিশ্চিত করা, এগুলোই হতে পারে একমাত্র সমাধান। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।